প্রিয় সরকারি জিলা মহিলা কলেজে অনার্স থার্ড ইয়ারের ছাত্রীদের আমি ক্লাস নিব নোভেল করোনা ভাইরাস 19-এর জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চালু হয়েছে। শেপিং বিভাগে অনার্স ফার্স্ট ইয়ার, অনার্স সেকেন্ড ইয়ার, অনার্স থার্ড ইয়ার, অনার্স ফোর্থ ইয়ার, MBA এবং একাদশ দ্বাদশ শ্রেণী ক্লাস চলছে। তো আমি অনার্স থার্ড ইয়ারে এই শেপিং বিভাগের অ্যাকাউন্টিংয়ে স্টুডেন্টদেরকে ক্লাস নিব। থার্ড ইয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এ আমি স্টক হোল্ডার ইকুইটি ক্লাস নিয়েছি। আগে স্টক হোল্ডার ইকুইটি প্রথম চ্যাপ্টারটা এখানে আমি বলেছি যে স্টক হোল্ডার ইকুইটির আমি একটা ক্লাস নিয়েছি। এখানে বলেছি যে কমন স্টক অ্যান্ড প্রিফারেন্স স্টক, কমন স্টক ইস্যু করলে, তারপর কমন স্টক যদি অ্যাটর্নি বিলের মাধ্যমে ইস্যু করলে, তারপর বলেছিলাম যে কমন স্টক কস্ট প্রাইজে পারচেস করলে, কস্ট মেথডে। তারপরে বলছিলাম ট্রেজারি স্টক পারচেস, ট্রেজারি স্টক সোল্ড, অধিক মূল্য হয় পেড ক্যাপিটাল ইন এক্সেস এট পার, আর কম মূল্য করলে পেড ক্যাপিটাল এক্সেস এট পার ডেবিট হবে, আর বেশি মূল্য করলে পেড ক্যাপিটাল ইন এক্সেস এট পার ক্রেডিট হবে। তারপর বলছিলাম ডিভিডেন্ড পলিসি, ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড, প্রপার্টি ডিভিডেন্ড। তাও বলেছিলাম ক্লাস নিয়েছি আমি স্টক হোল্ডার ইকুইটি। আজকে আমি বলেছিলাম যে জানা শেখার জন্য আজকে আমি নতুন যে ক্লাস নেব যে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে সোল্ড এলআইসি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করেছি। এখন আমরা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নেব অনার্স থার্ড ইয়ারে। এখানে ফার্স্ট সোল্ড এলআইসি আমরা যখন অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইনকাম করেছি, ইনকাম ফাইন্যান্সিয়াল করেছি, তখন ব্যক্তি ছিল একজন, তার ছিল শুধু ক্যাপিটাল। অনার্স ইকুইটি স্টেটমেন্ট ছিল ক্যাপিটাল মাইনাস ড্রয়িং প্লাস নেট ইনকাম। কিন্তু কোম্পানির ক্ষেত্রে আমাদের কয়টা পার্ট, একটা হলো ইনকাম স্টেটমেন্ট, একটা হলো কি রিটার্নিং স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা বলা হয়। তিনটা পার্ট, একটা হলো ইনকাম স্টেটমেন্ট, কোম্পানির ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এখানে আমরা ইন্টারমিডিয়েট করেছি, এইচএসসি লেভেলের কোম্পানির আর্থিক বিবরণী করেছি। কিন্তু এটা অনার্স থার্ড ইয়ারে ফাইন্যান্সিয়াল কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এখানে আছে। প্রথমটা কী হবে, প্রথম হলো ইনকাম স্টেটমেন্ট, প্রথমটা পাবো হবে অনার্স থার্ড ইয়ার স্টুডেন্ট আমার ইনকাম স্টেটমেন্ট। তারপর 2 নম্বর হবে আমার রিটেন আর্নিং স্টেটমেন্ট। এই চ্যাপ্টারটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখানে আবার ক্যাশ ফ্লো আছে, হ্যাঁ ক্যাশ ফ্লো ডাইরেক্ট মেথড। তো রিটেন আর্নিং আমি স্টক হোল্ডার ক্লাস নিয়েছি, তারপরে রেভিনিউ রিকভারি ক্লাস নিয়েছি। এখন আমি এটা ক্লাস করছি কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমরা এটা চর্চা আছে আমাদের, এটা ইন্টারমিডিয়েট লেভেলে করেছি। অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করেছি, সেটা হলো সোল্ড রেসিপ্ট। কোম্পানি একটু পার্থক্য আছে যে রিটেন আর্নিং স্টেটমেন্ট, রিটেন আর্নিং স্টেটমেন্ট এগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে ইনকাম স্টেটমেন্ট আমরা জানি, ইনকাম স্টেটমেন্ট আমি জানি আগের মতো এটা প্রথম হলো নেট সেল, সেলস মাইনাস রিটার্ন মাইনাস ডিসকাউন্ট। তারপরে সেলস, নিউ সেলস রিটার্ন, রিটার্ন ফ্রম কাস্টমার্স ফর ইনফেরিয়র কোয়ালিটি, রিটার্ন ফ্রম কাস্টমার সেলস রিটার্ন, রিটার্ন সেলস মাইনাস রিটার্ন মাইনাস ডিসকাউন্ট মাইনাস নিউ সেলস রিটার্ন মাইনাস সেলস অন রিটার্ন প্লাস সেলস অন অ্যাকাউন্ট, বাকিতে বিক্রয়, তাই না? আচ্ছা, তারপর গুডস উইথড্রন বাই প্রপাইটর্স, হ্যাঁ এট সেলস প্রাইস। তখন এলাম সেলস হলো কী হবে, তাহলে সেলস প্লাস সেলস প্লাস হবে, সেলস হলো প্লাস হবে। তাহলে নেট সেল রিটার্ন, গুডস রিটার্ন ফ্রম রিটার্ন গুডস উইথড্রন বাই প্রপাইটর্স এট সেলস প্রাইস, ড্রয়িং ডেবিট সেলস ক্রেডিট, সেলস হলো প্লাস হবে। নতুন জিনিস আমাদের গুরুত্বপূর্ণ, গুডস উইথড্রন বাই প্রপাইটর্স বললে যে ড্রয়িং ডেবিট পারচেস ক্রেডিট, কিন্তু যদি বলে সেলস প্রাইস
তাহলে এভাবে ড্রয়িং ডেবিট শেষ ক্রেডিট অর্থাৎ শেষ প্লাস ওনার সিকিউরিটি মাইনাস, তাই না? এমনটা তাহলে আমরা প্রথম নেট সেল এত কস্ট অফ গুডস সোল্ড ওপেনিং ইনভেন্টরি প্লাস নেট পারচেস প্লাস ডাইরেক্ট এক্সপেন্স মাইনাস ক্লোজিং ইনভেন্টরি কস্ট অফ গুডস সোল্ড। তারপর বলবো গ্রস প্রফিট বা গ্রস মার্জিন। তারপর বলবো কস্ট অপারেটিং এক্সপেন্স বাদ দেবো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, অপারেটিং ইনকাম, নন অপারেটিং এক্সপেন্স বাদ, নন ইনকাম যোগ, নেট ইনকাম। আমরা দেখো আমাদের রিটার্নিং স্টেটমেন্ট। রিটার্নিং স্টেটমেন্ট আমাদের জানতে হবে যে কি রিটার্নিং স্টেটমেন্ট আমাদের গুরুত্বপূর্ণ জিনিস। আমরা এটা অ্যাভেলেবেল করেছি যে সংক্ষিপ্ত আয় বিবরণী। রিটার্নিং স্টেটমেন্ট আমাদের রিটার্নিং স্টেটমেন্ট রিটেইন আর্নিং স্টেটমেন্টে জানতে হবে কি করতে হবে আমাদের রিটেইন আর্নিং স্টেটমেন্ট। প্রথম আমরা করব রিটেইন আর্নিং স্টেটমেন্ট। রিটেইন এটা আমাদের নতুন ফার্স্টে সেন্টে ছিল না কোম্পানির ক্ষেত্রে রিটেইন আর্নিং স্টেটমেন্ট। রিটেইন আর্নিং স্টেটমেন্ট বাবুরা এটা আমাদের কত হলো প্রথম কি হবে নেট ইনকাম প্রথম হবে রিটেইনিং ব্যালেন্স রিটেইন আর্নিং ব্যালেন্স লাস্ট ইয়ার প্রফিট at net profit বা নেট ইনকাম এটা প্লাস হবে নেট প্রফিট। তারপর আমরা যদি বলে এটা হলে কিছু হবে নেট প্রফিট। তারপর যদি আমরা ট্যাক্স যদি বড় হয় ট্যাক্স প্রভিশন বড় হলে অ্যাড হবে। এবারে আনক্লেম ডিভিডেন্ড রিটেন অফ আনক্লেম ডিভিডেন্ড আনক্লেম ডিভিডেন্ড অর্থাৎ আনক্লেম ডিভিডেন্ড রিটেন অফ এই আমরা প্লাস করব এই হলো প্লাসটা অর্থাৎ অদমিল লভ্যাংশ অবলম্ব সেটা আয় হবে প্লাস করব। এবার আমরা লেসে রিটার্নিং ব্যালেন্স থাকবে একটা ট্রায়াল ব্যালেন্সে তারপর নেট প্রফিট আনক্লেম ডিভিডেন্ড রিটার্ন অফ করলে প্লাস করবো। আরও প্লাস করতে পারে যদি বলে ট্যাক্স প্রভিশন ট্যাক্স বেশি হলে ডিফারেন্সটা অ্যাড হবে। লেস দিব কি আমরা কি আমাদের ইন্টার্ন ডিভিডেন্ড অর্থাৎ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বা ডিভিডেন্ড পেইড অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বা ডিভিডেন্ড পেইড আজকে আমি শুধু এই রিটার্ন স্টেটমেন্টই করব। ডিভিডেন্ড পেইড লভ্যাংশ প্রদান এটা যেগুলো একটা রাখলে ট্রায়াল বলতে পারে। তারপর বলো কি এই যে প্রপোজ ডিভিডেন্ড অর্থাৎ সমানে বলতে পারে ডিভিডেন্ড ডিক্লার বা প্রপোজ ডিভিডেন্ড 10% অন ক্যাপিটাল। এবার ইনকাম ট্যাক্স আয়কর ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ এই বলতে আমরা কি বলতে পারি স্টেটমেন্টে প্রথম হলো যে রিটার্নিং ব্যালেন্স প্রিভিয়াস ইয়ার প্লাস কারেন্ট ইয়ার প্রফিট প্লাস আনক্লেম ডিভিডেন্ড রিটার্ন অফ প্লাস ট্যাক্স প্রভিশন যদি বড় হয় অধিক হয় প্লাস হবে। লেস হবে যে সব বলতে পারে যে কি ডিভিডেন্ড ইনকাম ডিভিডেন্ড অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বলতে ডিভিডেন্ড পেইড মিলে থাকবে ইনকাম ট্যাক্স আয়কর বাদ দিয়ে বাদ দেবে ট্যাক্স থেকে বাদ দেবে যে বাদ দেবে ইনকাম ডিভিডেন্ড পেইড ইনকাম ট্যাক্স লেস হবে। সমন্বয়ে অ্যাডজাস্টমেন্ট করতে পারে যে প্রপোজ ডিভিডেন্ড বা ডিক্লার ডিভিডেন্ড 10% অন ক্যাপিটাল কোন ক্যাপিটাল পেইড আপ ক্যাপিটাল
অর্থাৎ কলাটেরাল থেকে কস্টেড এরিয়া বাদ দেওয়ার পরে যে ক্যাপিটাল তার বদলকে আমরা ডিভিডেন্ড, এটা পেড আপ ক্যাপিটাল বা ডিভিডেন্ড 10% ধরবো, বা পার শেয়ার 10 টাকা শেয়ার অফে ধরবো, তাই না? এগুলো কি পপুলার ডিভিডেন্ড। পপুলার ডিভিডেন্ড এখানে লেস হবে, শেয়ার হোল্ডার থেকে লভ্যাংশ, লাভের একটা অংশ যা শেয়ার হোল্ডাররা পায়। শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক, তারা একটা কী পায়, তারা লভ্যাংশ পায়, লাভের একটা অংশ। তাহলে লভ্যাংশ ডিক্লেয়ার করলে এটা পপুলার ডিভিডেন্ড, এটা এখান থেকে লেস হবে, প্রফিট লেস হবে, কোম্পানি তার লাভ দিতে দেওয়া হয়, প্রফিট লেস এবং কারেন্ট লাইবিলিটি। আগে বলতে পারে ইনকাম ট্যাক্স আয় কর দিতে হয় লাভের থেকে, কোম্পানির প্রফিট থেকে লেস। একটা বলতে হবে কি ট্রান্সফার টু যে কোনো ফান্ড, জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড, কোম্পানির আর্থিক অবস্থা সুদৃঢ় করার জন্য, মজবুত করার জন্য লাভের যে অংশ কেটে রাখা হয়, অর্থাৎ অঘটন দুর্ঘটনা থেকে বাঁচার জন্য কোম্পানির লাভের যে অংশ কেটে রাখা হয় তাগুলো জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড, এটা প্রফিট থেকে কাটা হয়। এই জন্য ট্রান্সফার জেনারেল রিজার্ভ, ট্রান্সফার টু ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড, হ্যাঁ, ট্রান্সফার টু ওয়েলফেয়ার ফান্ড, ট্রান্সফার টু পেনশন ফান্ড, ট্রান্সফার টু সিডর ফান্ড। যে কোনো ফান্ড যদি অ্যাডজাস্টমেন্টে বলে ট্রান্সফার টু সিডর ফান্ড, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড, জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড, ওয়েলফেয়ার ফান্ড, কল্যাণ তহবিল, তারপরে যে কোনো ফান্ড যদি অ্যাডজাস্টমেন্টে বলে এতে লেস হবে, তাহলে বাড়বে কি বাড়িব রিটার্নিং স্টেট ব্যালেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, শেষে, তাই না? তো বাবুরা আমরা কী পেলাম? রিটার্নিং স্টেটমেন্টের মধ্যে আমরা বলবো যে বিগিনিং ব্যালেন্স প্লাস নেট প্রফিট প্লাস আনক্লেম ডিভিডেন্ড, রিটার্ন অফ আনক্লেম ডিভিডেন্ড কারেন্ট লায়াবিলিটি যদি অ্যাডজাস্টমেন্টে বলা হয় যে রিটার্ন অফ করতে হবে তাহলে এটা প্লাস হবে, হ্যাঁ। তারপর আমরা বলছি ইনকাম ডিভিডেন্ড, ডিভিডেন্ড পেড, প্রপোজ ডিভিডেন্ড, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, ট্রান্সফার টু অ্যাডজাস্টমেন্ট, যে কোনো ফান্ড যে কোনো রিজার্ভ যদি বলে সেটা আমরা এখানে লেস হবে, কারণ কোনো ফান্ড ক্রিয়েট করতে গেলে তার প্রফিটটা কমে। ট্রান্সফার জেনারেল রিজার্ভ, ট্রান্সফার টু ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড, ট্রান্সফার টু পেনশন ফান্ড, ট্রান্সফার টু সিডর ফান্ড, ট্রান্সফার টু আইলা ফান্ড, হ্যাঁ, যে কোনো ট্রান্সফার বলে আমরা সেটা থেকে আমরা লেস দিব, বাড়ব কি ব্যালেন্স অফ ক্লোজিং ব্যালেন্স অফ আর এই যে রিটার্নিং স্টেটমেন্ট, এগুলো আমরা বের করবো আমরা। অর্থাৎ আমরা রিটার্নিং স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট, এই রিটার্নিং স্টেটমেন্ট আমরা আলোচনা করেছি, কী করেছি যে রিটার্নিং ব্যালেন্স প্লাস কারেন্ট প্রফিট, তারপর যদি আনক্লেম ডিভিডেন্ড রিটার্ন অফ বলে সেটাও অ্যাড করতে হবে, ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ট্যাক্স প্রভিশন, ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স আর ট্যাক্স প্রভিশন বা ট্যাক্সেশন, ট্যাক্স প্রভিশন। এখানে এলো 20,000 টাকা আর এখানে এলো 10,000 টাকা, তাহলে ট্যাক্স প্রভিশন কম, এই ডিফারেন্সটা এটা থেকে বাদ যাবে। আর যদি ট্যাক্স প্রভিশন বেশি হতো এটা অনেক প্লাস হতো। ইনকাম ট্যাক্স আর প্রভিশন ইনকাম ট্যাক্স যদি ট্যাক্স বড় হয় ডিফারেন্সটা মাইনাস, আর প্রভিশনটা বড় হয় ডিফারেন্সটা প্লাস। শুধু ইনকাম ট্যাক্স থাকলে লেস রিটার্নিং থেকে, আর যদি ট্যাক্স প্রভিশন থাকে কারেন্ট লায়াবিলিটি, চারটি ফাংশন এখানে, শুধু ইনকাম ট্যাক্স, শুধু ট্যাক্স প্রভিশন, শুধু ইনকাম ট্যাক্স থাকলে রিটার্ন থেকে বাদ, আয়কর বাদ, আর শুধু ট্যাক্স প্রভিশন থাকে কারেন্ট লায়াবিলিটি, দুটো থাকলে যদি ট্যাক্স বেশি হয় ডিফারেন্সটা রিটার্ন থেকে বাদ, অর্থাৎ রিটার্নিং কমবে, প্রফিটটা কমবে। আর যদি বাবুরা ট্যাক্স প্রভিশন বা ট্যাক্সেশন যদি বড় হয় ডিফারেন্সটা অ্যাড হবে, এটা অ্যাড হবে। চারটে ভাগ, শুধু ইনকাম ট্যাক্স, ট্যাক্স প্রভিশন, যদি দুটো ট্রায়াল বেসে থাকে তাহলে ডিফারেন্সটা যদি ট্যাক্স বড় হয় ডিফারেন্সটা পার্থক্যটা রিটার্নিং কমবে, লেস হবে। আর ট্যাক্স প্রভিশন যদি বড় হয় রিটার্নিং ডিফারেন্সটা অ্যাড হবে। কী পেলাম বাবুরা? কত আমরা রিটার্ন স্টেটমেন্ট আমাদের ট্রায়াল থাকবে এটা, প্লাস আমরা ইনকাম করার পর নেট প্রফিট, এরপরে আনক্লেম ডিভিডেন্ড রিটার্ন অফ প্লাস, আর ট্যাক্স প্রভিশন যদি বড় হয় পার্থক্যটা প্লাস, আর ট্যাক্স মাইনাস, আর যদি ট্যাক্স প্রভিশন কম হয় এটা কম 20,000 টাকা কম হয় মাইনাস, ট্যাক্স মাইনাস, আর ট্যাক্সের আর্ধেকটা মাইনাস। এই যে এই তারপর ট্রায়াল কি থাকবে? প্রপোজ ডিভিডেন্ড, ট্রায়াল থাকবে কি আনক্লেম ডিভিডেন্ড। কি ডিভিডেন্ড? এটাকে বলা হয়
এই ইনকাম ডিভিডেন্ড মাইনাস ডিভিডেন্ড পেড মাইনাস ট্রায়াল ব্যালেন্স থেকে ট্যাক্স ইনকাম ট্যাক্স মাইনাস অ্যাডজাস্টমেন্ট দিয়ে বাদ যাবে কি এই প্রপোজ ডিভিডেন্ড বা ডিক্লার ডিভিডেন্ড বাদ যাবে। আর কি বাদ যাবে যে ট্রান্সফার টু জেনারেলাইজার, ট্রান্সফার টু ইকুয়ালাইজেশন ফান্ড, ট্রান্সফার টু পেনশন ফান্ড, ট্রান্সফার টু সিডোর ফান্ড, হ্যাঁ যে কোনো ফান্ড, ট্রান্সফার টু ওয়েলফেয়ার ফান্ড, হ্যাঁ এগুলো আমরা লেস হবে। এটা আমার কি কারেন্ট লায়াবিলিটি। অর্থাৎ জেনারেল রিজার্ভ অ্যান্ড ডিভিডেন্ড ফান্ড এটা হলো এটা হবে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। আর পেনশন ফান্ড, সিডিওর ফান্ড, ওয়েলফেয়ার ফান্ড এগুলো কারেন্ট লায়াবিলিটি। তাহলে আমরা এভাবে এটা স্টেটমেন্টে ব্যবহার করবো। তারপর আমরা করবো ব্যালেন্স শিটটা। কোম্পানির ক্ষেত্রে প্রথম একটা ফর্মেট আছে, ব্যালেন্স শিটের ফর্মেট আছে। অ্যাসেটস প্রথম হলো ফিক্সড অ্যাসেট বা প্ল্যান অ্যাসেটস। প্রথম গুডউইল, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার, লিজহোল্ড প্রপার্টি এগুলো প্রথম হলো লং টার্ম ইনভেস্টমেন্ট। তারপর হলো কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট অ্যাসেটস এরপর কি ইনটেনজিবল অ্যাসেটস, তাই না? চারটা সম্পদ। প্রথম কি ফিক্সড অ্যাসেটস, ইনভেস্টমেন্ট, কারেন্ট অ্যাসেটস, হলো কারেন্ট অ্যাসেটস, তারপর হলো কি এই যে ইনটেনজিবল অ্যাসেটস। তারপরে ওটার উপর কি শেয়ার ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল আমি নেক্সটকে আলোচনা করবো। অথরাইজ ক্যাপিটাল, ইস্যুর সাবসিডারি ক্যাপিটাল, কল আপ এন্ড পেড আপ ক্যাপিটাল, 2 নম্বর হলো যাবেন সারপ্লাস, 2 নম্বর পয়েন্টটা। 3 নম্বর হবে লং টার্ম লোন, 4 নম্বর কারেন্ট লায়াবিলিটি। চারটা সম্পদের দায়ের পয়েন্ট আমি নেক্সটে আলোচনা করবো। অনার্স থার্ড স্টুডেন্ট আমার নোবেল করোনা ভাইরাস আমাদেরকে আল্লাহ রহমত করুক, বাংলাদেশকে নোবেল করোনা ভাইরাস থেকে বেঁচে রাখুক, আমরা যদি সবাই ভালো থাকি এই প্রত্যাশা করে আজকে আমি বিদায় নিলাম।